প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত আকর্ষণীয় একটি ভ্রমণ ভিডিও, আর তা হচ্ছে মুক্তাগাছার রাজবাড়ি। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত সুপরিচিত নাম, কারণ এখানকার মন্ডা পুরা এশিয়া মহাদেশের মধ্যেই বিখ্যাত। আজকে আমরা জানব সেই মুক্তাগাছার ৩৫০ বছরের রাজবাড়ির বিবরণ এবং এই প্রাসাদে এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত ইতিহাসের সবচেয়ে দুর্লভ বস্তু ছিল তা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে এই রাজবাড়ি সম্বন্ধে আমরা সংক্ষিপ্তভাবে যা জানার চেষ্টা করব তা হচ্ছে, সব ভবনের স্থাপত্য ইন্দো ইউরোপীয় নিউ ক্লাসিক ডিজাইন অনুসারে তৈরি করা। প্রবেশদ্বারে বিশাল সিংহ মূর্তি, চুম্বক ব্যবহার করে বজ্র নিরোধী গোলাপ বা ম্যাগনেটিক বল, অ্যাটর্নি প্লেস বা মূল প্রাসাদ, দরবার হল বা বিচার কক্ষ, মাদার্স হাউস, রাজ পরিবারের মায়ের আলিন্দ বাড়ি, গেস্ট হাউস, সিন্দুক হাউস বা তহবিল নিরাপত্তা শাখা, যেটা অত্যন্ত আকর্ষণীয়, আয়রন বিল্ড 2 স্ট্রয় হাওয়াখানা, যেখানে শীতকালে গরম, গরমকালে শীত, নাট মণ্ডপ এবং রিভলভিং থিয়েটার স্টেজ, যেখানে নৃত্য ও নাটক প্রদর্শনের জন্য চক্রাকার মঞ্চ। এটি তৎকালীন সময়ে কলকাতার পরে এশিয়ায় প্রথম এমন যন্ত্র। এই হচ্ছে রাজবাড়ির সামনের অংশ বা ফটকের অংশ। রাজবাড়ি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আসরইয়া চৌধুরী, যিনি ১৭২৭ সালে নবাব মুর্শিদ কুলি খানের অনুদানে এই জমিদার বাড়িটি পান। তিনি ছিলেন বগুড়ার বাসিন্দা এবং মুর্শিদাবাদের রাজদরবারের রাজস্ব কর্মকর্তা। এই হচ্ছে যে প্রধান গেট বা ফটক। এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকব, আর আস্তে আস্তে জানার চেষ্টা করব ভিতরের যাবতীয় কিছু। এই রাজবাড়িটি প্রায় ১০০ একর এলাকা জুড়ে নির্মিত, যেখানে রয়েছে উপবন, গেটওয়ে, জলাধার বা পুকুর, মন্দির, অতিথি ভবন। আমরা দেখতে পাচ্ছি গেটে ঢুকতেই হাতের ডান পাশে এবং বাম পাশে নিচে কিছু কিছু রুমের মতো বা ছোট ছোট কক্ষর মতো, গর্তের মতো দেখা যাচ্ছে। এখানে ওই সময়ে বা তৎকালীন সময়ে বিভিন্ন দামি দামি স্টোনের মূর্তি সাজায় রাখা হতো। এবং আমরা উপরের অংশে যেখানে কাঠের দরজা দেখতে পাচ্ছি, এটা ছিল একটা লাইব্রেরি ডান সাইডে, যেখানে ১০,০০০ বই সংরক্ষিত ছিল। বর্তমানে সেই বইগুলো মুক্তাগাছা বাংলা একাডেমিতে সংরক্ষিত আছে। এবং বাম পাশে আমরা যে সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়িতে একটু উপরে উঠলেই দরবার হল, যেখানে বিচার কার্য পরিচালনা করা হতো। আর এটা ছিল ট্যাক্স অফিস, এটা ছিল দোতলা, এটা ছিল ট্যাক্স অফিস। প্রিয় দর্শক, আমাদের যিনি গাইড ভাই রয়েছেন উনি আমাদেরকে বিভিন্ন জিনিসের তথ্য দিচ্ছেন এবং সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। পারিবারিক জাদুঘর, ওইটা পারিবারিক জাদুঘর ছিল। প্রত্ন সম্পদ রাখতো এখানে। আচ্ছা আচ্ছা। আমরা আর অনেক কিছু, এবারে কিছু জিনিস ময়মনসিংহ শশীলর জাদুঘর আছে। আচ্ছা আচ্ছা। আর এটা ছিল ওনাদের সময় লক্ষ্মী পূজার ঘর। এটা ছিল পূজার ঘর। জি, লক্ষ্মী পূজার, লক্ষ্মী পূজা করতো এখানে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এটা হচ্ছে পারিবারিক লক্ষ্মী পূজার ঘর, আর পাশের এটা হচ্ছে পারিবারিক পূজা মণ্ডপ। ফ্যামিলি পূজা অর্চনা করতো। বাহিরে যারা হিন্দু ছিল তারা ওই যে বাহিরে মন্দির আছে, এটা ছিল ওদের নিজস্ব মন্দির। এটা তাদের নিজস্ব। প্রিয় দর্শক, আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, মন্দিরের ডিজাইন, এটা হচ্ছে তৎকালীন সময়ে ইন্দো ইউরোপীয় ডিজাইন, অর্থাৎ বহিরাগতদেরকে নিয়ে এসে এই ডিজাইন সম্পন্ন করা হয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই নিখুঁত ডিজাইন, যেটা কিনা যে কোনো পর্যটকেরই মন কাড়বে। প্রিয় দর্শক, এ হচ্ছে জমিদার বাড়ির আরেকটি পরিত্যক্ত ভবন, যেখানে একসময় রাজা রানী বসবাস করত।
তাদের একটা হুঙ্কারেই দৌড়ে আসতো ডজনখানেক চাকর নকর এবং তাদের চোখের ইশারায় নাচ গান করত শতখানেক নর্তকী। আজকে সেই রাজা রানী কোথায়, তাদের বাড়ি কোথায়? দেখতে পাচ্ছেন ইটগুলো সব ধ্বংস হয়ে গেছে, আস্তে আস্তে বাকিটুকু হয়তো বিলীন হয়ে যাবে। এখান থেকে আমাদেরও রয়েছে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু। বিশাল ভবন, আমরা ঘুরতেছি আর ঘুরতেছি, দেখে নিজের কাছেই কেমন যেন লাগতেছে। দেখতে পাচ্ছেন জানালাগুলোর কোনো হদিস নেই। তারপরে চলে যাচ্ছি আর একটা ভবনের দিকে। এটা ছিল পূজা মণ্ডপ। আমরা দেখতে পাচ্ছি একদম পরিত্যক্ত বাড়ি, উঠতেই ভয় লাগতেছে। সিঁড়ির যে অবস্থা, তবুও চেষ্টা করছি উপরে ওঠার জন্য, জানি না পারবো কিনা। না, ওঠার কোনো উপায় দেখতেছি না, উপরে ওঠার মতো স্কোপ নাই, কারণ পরিত্যক্ত বিধায় উপরে ওঠার মতো কোনো স্কোপ রাখে নাই, কারণ যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই উপরে ওঠার মতো কোনো স্কোপ নাই। আমরা দেখতে পাচ্ছি একদম পরিত্যক্ত জমিদার বাড়ি, রাজা বাড়ি, রানী বাড়ি। আজকে নাই সেই জমিদার, যদিও বাড়িটি আছে, নাই সেই বাড়ির মালিক। যদিও বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে, বাট বাড়ির মালিক পরিত্যক্ত অবস্থায় অত নাই, ধুলার সঙ্গে মাটির সঙ্গে মিশে গেছেন। অনেক দর্শনার্থী এখানে আসেন এই বাড়িটা দেখার জন্য। আমি জানি না তারা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করেন। হয়তোবা অনেকেই এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে এক সময় আমরা এই পৃথিবীতে থাকবো না, থেকে যাবে আমাদের কর্ম, থেকে যাবে আমাদের ভালো কাজসমূহ, থেকে যাবে আমাদের খারাপ কাজসমূহ। আমরা আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই পাশে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি বাড়ি, জমিদারদের কক্ষ। আমরা একটু আগে যে কক্ষটা দেখলাম, উপরে এটা টিন শিট, যদিও বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখন আরেকটা কক্ষে প্রবেশ করতেছি, সে কক্ষটাও খুবই পরিত্যক্ত, জরাজীর্ণ। কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই ছিল জমিদার বাড়ি। তো যেটা বলতেছিলাম, মানুষ এখান থেকে হয়তো অনেকেই ভালোটা গ্রহণ করবেন, অনেকেই বা হয়তো কারো হুঁশ ফিরবে না, কারণ দুনিয়ার মোহ মানুষকে গ্রাস করে। কিন্তু মোহের কারণে যে সমস্ত ভালো কাজটুকু রেখে যায়, সেটুকুই শুধু স্মৃতি হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিত্যক্ত, এবং পাশে আরও অনেকগুলো ভবন দেখতে পাচ্ছি। জমিদার বাড়ি যে এত বড় হয়, যা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না জমিদার বাড়ির দৃশ্য। কারণ এখানে শুধু রাজা এবং রানী থাকতেন না, থাকতেন তাদের বডিগার্ড, তাদের সিকিউরিটি, তাদের নর্তকী, শত শত সৈন্য, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই সমস্ত লোকগুলো নিয়েই তৈরি হয় জমিদার বাড়ি। এটা ছিল রাজমাতার রাজমাতার নাম ছিল বিদ্যাময়ী, বিদ্যাময়ী গার্লস স্কুল ময়মনসিংহ, মার নাম অনুসারে। এটা ছিল দোতলা কাঠের, এটা জাপানি কারিগর এমন ভাবে বানাইছিল যে শীতের মধ্যে গরম মধ্যে শীত লাগতো। তাই নাকি? জি, মাশাআল্লাহ। এই সুন্দর করে বলেন, আমরা একটু নিচ্ছি। হ্যাঁ, এটা ছিল রাজমাতার বাড়ি, মানে রাজার যে মা। হ্যাঁ, ওনার নাম ছিল বিদ্যাময়ী। ওই যে ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুল গার্লস স্কুল, হ্যাঁ, মার নাম অনুসারে। এটা ছিল দোতলা কাঠের, হ্যাঁ, এটা জাপানি কারিগররা বানাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই ডিজাইন করা হয়েছিল, এটা তো নির্মাণ করা হয়েছিল জাপানি কারিগর দ্বারা।
আচ্ছা, যেখানে গরমের সময় ঠান্ডা লাগতো, ঠান্ডার সময় গরম লাগতো। প্রিয় দর্শক, আমরা গাইড ভাইয়ের পরিচয়টা জেনে নিচ্ছি যাতে ভবিষ্যতে আপনাদেরও উপকার আসে। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। হ্যাঁ, বাড়ি কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইল। আপনি কি এখানে নিয়ে যেতে আসেন? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এইদিকে আর একটা ভবন দেখতে পাচ্ছি, এটাও পরিত্যক্ত। এটাই ছিল রানী ভবন বা হাওয়া ভবন। এটা ওই সিস্টেমই ছিল, হাওয়া ভবন। হ্যাঁ, এটাও ছিল দোতলা কাঠের, এখানে রানী বসবাস করতো। এটা আচ্ছা, জাপানি কারিগর এমন ভাবে বানাইছিল যে শীতের মধ্যে গরম মধ্যে শীত লাগতো। আচ্ছা, আর ওই কারিটা ছিল সিঁড়ি দোতলায় ওঠা। আর এই যে লোহাগুলা ওই সময় ইংল্যান্ড থেকে আনা। ও, ইংল্যান্ড থেকে লোহাগুলো আনা। আচ্ছা আচ্ছা। আর ভিতরে যে রুমগুলো দেখা যাচ্ছে ওগুলো ছিল রান্নাঘর। এগুলো রান্নাঘর ছিল। রান্না করে খাওয়া পরিবেশন করতো, রান্না করতো। আচ্ছা আচ্ছা। তো আমাদের গাইড ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতেছি, অজানা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো এই যে আমরা ভবনটা দেখতে পাচ্ছি, পরিত্যক্ত ভবন, এই যে পরিত্যক্ত ভবনটা, এই বাড়ির যে শেষ জমিদার উনি বসবাস করতেন, ওনার নাম ছিল জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। জীবেন্দ্র কিশোর। আচ্ছা, উনি ছিলেন এই বাড়িতে লাস্ট যিনি ছিলেন, ওনাদের ছেলে। আচ্ছা। আর ওই যে এই পাশের যে ভাইয়া যে করছে ওই যে ঘরটা, ওটা ছিল মহারাজের গেস্ট হাউস। ও, এই যে গেস্ট আসতো তারা থাকতো এটার মধ্যে। এই যে ভাঙ্গা যেটা আমরা দেখতে পাচ্ছি, মহারাজের গেস্ট হাউস, ওটা ছিল দোতলা কাঠের। হ্যাঁ, এখন তো একটা জরাজীর্ণ অবস্থা। আচ্ছা দর্শক, আমরা আসলে দেখতেছি সেই জমিদার বাড়ির দৃশ্য, যে দৃশ্যটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা একসময় পৃথিবীতে থাকবো না, কিছুই থাকবে না। দেখেন, যখন একজনের কথায় 10 জন চাকর দৌড়ে আসতো, 10 জন নর্তকী নাচতো, আজকে তারা কোথায়? মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে গেছে। শুধু আসে তাদের এই পরিত্যক্ত ভবনটুকু, হয়তো কিছুদিনের মধ্যে এটুকুও ধুলার সঙ্গে মিশে যাবে। কত ছিল তাদের গৌরব, কত ছিল তাদের ক্ষমতা, কত ছিল তাদের প্রতিপত্তি, আজকে কিছুই দেখতে পাচ্ছি না। দর্শক, এই বাড়িটা দেখানোর উদ্দেশ্য এই যে আপনারা আমরা যাতে করে দুনিয়াতে ভালো কিছু করে রেখে যেতে পারি, যাতে করে আমাদেরকে মানুষ স্মরণ করে। আর এটা ছিল স্যার সিকিউরিটি গার্ড রুম, সিকিউরিটিরা পাহারা দিত, বাড়িটা নিরাপত্তা দিত, তারাই থাকতো। একজন জমিদার বাড়িতে অনেক সিকিউরিটি থাকে, আপনারা জানেন, চাকর নকর সিকিউরিটি অনেকেই থাকে। তাদের গার্ড রুম বা তাদের গেস্ট ওয়েটিং রুম ছিল এটা, এখানে তারা থাকতেন সবসময় সর্বক্ষণ। তো তারা নিরাপত্তা দিতেন। আমরা ভিতরে প্রবেশ করব, দেখব এই গার্ড রুমের ভিতরে, সিকিউরিটি রুমের ভিতরে কীরকম কারুকার্য বা কী অবস্থায় এখন বর্তমানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর, মাঝখানে তো এটা আরও ভাঙ্গাচুরা ছিল, পরে যে সংস্কার করছে যে দরজা মরজাগুলো। আচ্ছা, এগুলো কিছু কিছু সংস্কার করা হয়েছে, কারণ সংস্কার না করলে এটুকু ধ্বংসাবশেষ অবস্থায় থাকতো শুধুমাত্র। আমরা বাইরে আরেকটা ভবন দেখতে পাচ্ছি, অত্যন্ত পরিত্যক্ত। এটা ছিল টয়লেট, এগুলা ছিল টয়লেট, এগুলাও ছিল টয়লেট। আচ্ছা, এই জায়গাটা গোসলখানা এবং টয়লেট ছিল জমিদারদের। আসলে এখন বর্তমানে তো রুমের মধ্যেই টয়লেট করা হয়, টয়লেট বানানো হয়, কিন্তু আগে একটু ডিফারেন্ট ছিল জমিদারদের সময়। যারা কিনা টয়লেট করার জন্য এরকম আলাদা জায়গায় চলে আসতো, তাদের জন্য আলাদাভাবে টয়লেট নির্মাণ করা হতো। সম্ভবত এই টয়লেটটা ছিল তাদের চাকর নকরদের জন্য বা যারা সিকিউরিটি ছিল তাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট টয়লেট, অত্যন্ত পরিত্যক্ত। এটা ছিল স্যার সুড়ঙ্গ পথ। ও, এটা ছিল সুড়ঙ্গ পথ, নদী, যে আয়মন নদী, নদীর সাথেই করা ছিল। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুড়ঙ্গ পথের দৃশ্য দেখা যাচ্ছে ছোট করে। এটা হচ্ছে মানে যদি কোনো প্রকার আপদ বিপদ দেখা যেত, তখন গোপন সুড়ঙ্গ আসলে পলায়ন করার জন্য, হ্যাঁ, বা নিরাপত্তার জন্য যে একটা পথ ব্যবহার করা হয়েছে, সেই পথটা হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি সুড়ঙ্গ পথ, গোপন সুড়ঙ্গ পথ। এই পথ দিয়েই তারা, পাশেই নদী আছে, নদীতে চলে যেতে পারতেন সহজ। লাস্ট বাউন্ডারি, এটার অপোজিটে একটা পুকুর আছে, এই পুকুরটা জমিদারদেরই ছিল। তারা এই যে গেটদার গুসল গাও দিয়ে এই যে কাপড় চেঞ্জ করতো। আচ্ছা, এটা হচ্ছে যে ড্রেস চেঞ্জিং রুম। প্রিয় দর্শক, এটা হচ্ছে জমিদারদের ড্রেস চেঞ্জিং রুম। কারণ আমরা দেখতে পাই, একটু পরে দেখব যে পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাচীর দেখা যাচ্ছে, প্রাচীরের সামনে একটা গেট দেখা যাচ্ছে। এই গেটের পাশেও অপোজিটে আছে বিশাল এক পুকুর। ওই পুকুরে জমিদারগণ গোসল করতেন এবং এই গেট দিয়ে তারা বাইরে আসতেন, এই গেট দিয়ে প্রবেশ করতেন।
উনি এখানে ড্রেস চেঞ্জ করতেন, ড্রেস চেঞ্জিং রুম। এখানে অনেকগুলো দরজা দেখা যাচ্ছে। এখানে তারা ড্রেস চেঞ্জ করার পরে তারপর তারা এখানে ফ্রেশ হয়ে ভিতরে প্রবেশ করতেন, অন্দরমহলে প্রবেশ করতেন। বর্তমানে নতুন ওয়াশরুম হচ্ছে এটা, আমরা দেখতে পাচ্ছি। এটা দর্শনার্থীদের জন্য, আপনারা যদি কোনো সময় বেড়াতে আসেন ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটা পরিত্যক্ত ভবন দেখতে পাচ্ছি, এগুলো ওয়াশরুম ছিল সম্ভবত। জেন্টস এবং মেল ফিমেলের আলাদা আলাদা ছিল, লেডিস এবং জেন্টসের জন্য আলাদা আলাদা ছিল। এই পাশে ছিল সম্ভবত মহিলাদের জন্য, আর ওই পাশে ছিল পুরুষদের জন্য। আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির সেই বিশাল কারুকার্য সম্বলিত ভবন। মানে এই জমিদার ছিল বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একাই অর্ধেকের, মানে ওই সময় 16 জন জমিদার ছিল, এর মধ্যে 15 জনই আর এটা একজন। তাই উনি ছিল সবার হেড। ও, ওই পাশে যে কলেজ ওটা জমিদার বাড়ির অংশ, আর এই পাশে যে ব্যাটালিয়ান ক্যাম্প হয়েছে ওটাও জমিদার বাড়ির অংশ ছিল। ও, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কতজন জমিদার ছিল? 16 জন জমিদার ছিল, আর মধ্যে 15 জনই আর একটা একজন, কিং অফ দ্য হেড ছিল। ও, আর এই যে মুক্তা আসার মন্ডা যে মিষ্টি, হ্যাঁ, ওই সময় শুধু রাজ পরিবারের জন্য তো তৈরি হইতো, এখন তো সবাই খেতে পারে, নিতে পারে। আচ্ছা আচ্ছা। ওইটা এখন আদি দোকানটা আছে, 200-250 বছর আগের দোকান এখনো আছে। আচ্ছা, এটা ছিল যে নর্তকীদের জন্য ড্রেস চেঞ্জিং রুম, মেকআপ রুম বলা চলে। হ্যাঁ, মেকআপ রুম। এখানে যারা জমিদারদের নর্তকী ছিলেন, আপনারা জানেন যে জমিদারদের যখন বিভিন্ন মেহমান আসতো, দামি মেহমান আসতো, তখন একটা নাচের রঙ্গমঞ্চের আয়োজন করা হতো। সেখানে নর্তকীরা নাচ গান করতেন এবং তারা বসে বসে তা উপভোগ করতেন এবং মদ পান করতেন। সেই জমিদারদের নর্তকীদের জন্য যে মেকআপ রুম, সেখানে তারা মেকআপ করতেন, ড্রেস চেঞ্জ করতেন। রুমের সাইজ দেখলে বোঝা যায় ভিতরে একদম ছোট, ভিতরে বেশি বড় না। আমরা ভিতরে অংশটা দেখতেছি যে ছোট রুম, শুধু ড্রেস চেঞ্জ করার জন্য নর্তকীদের। তো আমাদের গাইড ভাই আমাদেরকে বর্ণনা করতেছেন, আমরা দেখতেছি এই সমস্ত রুমগুলোতে নর্তকীরা ড্রেস চেঞ্জ করতো এবং পাশেই হলো রঙ্গমঞ্চ, যেখানে নাচ গান হতো। আমরা সেটা দেখবো এখন। আর এটা ছিল স্যার, আগেটা ছিল রিভলভিং স্টেজ, ওটা ছিল মার্বেল পাথর। হ্যাঁ, ওই সময় ফ্রান্স থেকে 25,000 টাকা কিনা ছিল এই স্টেজটা। এটা অটোমেটিক লাইটিং বলতো আর মিউজিক বাজতো। এখানে হচ্ছে রঙ্গমঞ্চ না? এটা তো কাঠের। আমরা দেখতে পাচ্ছি যে নর্তকীরা এখানে এসে নাচ গান করতো। এটা অবশ্য রিপেয়ার করা, সংস্কার করা। এটা এখন তৈরি করা হয়েছে কাঠের, কিন্তু পূর্বেরটা ছিল কিসের? মার্বেল পাথরের। আর এখানে যে একটা ইয়ে দেখতে পাচ্ছি, এটা ঘুরাইলে এটা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পার্ট বাই পার্ট একটা সিন পরিবার তৈরি, এটা ঘুরাই তো আর একটা সিন আছে। ও, খুব দারুণ জিনিস। আসলে এগুলো রাজা বাদশাহ ছাড়া কারো প্রকারই সম্ভব না। এটা যখন ঘুরে যেত তখন এই মঞ্চটা পুরোটা ঘুরে যেত। হ্যাঁ, তো যখন একটা করে সিন চেঞ্জ হতো, একটা করে একবার করে ঘোরানো হতো। তো আমরা নর্তকীরা একসময় এইদিকে আমরা দেখতে পাচ্ছি খালি এই অংশগুলো, এখানে লাইটিং ছিল, লাইটিং করা ছিল, তারপরে অটোমেটিক মিউজিক বাজতো, এগুলোতে লাইটিং ছিল। আর এই পাশে মানে দর্শক থাকতো, এখানে দর্শনার্থীরা বসে নাচ গান। এখানে এটা হচ্ছে যে দর্শনার্থীদের জন্য, তারা এখানে বসে নাচ গান উপভোগ করতো। বিভিন্ন বড় বড় যারা এরকম গেস্ট আসতো, তাদেরকে নাচ গান উপভোগ করার জন্য এখানেই বসতে দিতেন। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ নাচ গান করতো তারাই থাকতো। আর এই যে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি এ পাশে উপরে ওঠার জন্য, এই সিঁড়ির উপরে নর্তকীরা থাকতো। আমরা একটু উপরে ওঠা যাবে? জরাজীর্ণ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া। ও, জরাজীর্ণ কারণে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে এটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ছিল সিঁড়ি, আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির সব পরিত্যক্ত। এখানে নর্তকীরা থাকতেন। হ্যাঁ, এই সিঁড়িতে নেমে আসতেন। তো পরিত্যক্তর কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে বিধায় এগুলো যাতে মানুষজন উঠতে না পারে, এই জন্য অফ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে সেই রিভলভিং স্টেজ, যেটা কিনা কলকাতার পরে এশিয়া মহাদেশের মধ্যে এটাই ছিল সর্বপ্রথম। আর একটা লোহার টাওয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওইখানে একটা ম্যাগনেট ছিল, আচ্ছা, মানে যাতে ঠাড়া করলে বাড়িটা বা এলাকাটা ক্ষতিগ্রস্ত না হয়, ওটা প্রতিরোধ করতে।
আমরা দেখতে পাচ্ছি যে 2 তলার চালের ছাদের উপরে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে। এখানে ম্যাগনেট বসানো ছিল, হ্যাঁ, যেটা কিনা বিজলি বজ্রপাতকে রক্ষা করার জন্য, বজ্রপাতকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হতো। প্রিয় দর্শক, এই হচ্ছে ম্যাগনেটিক বল বা বজ্রপাত রোধক যন্ত্র, যা আমরা ভিডিও শুরুতেই বলেছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করব সিন্ধুক হাউসের ভিতরে বা রাজভাণ্ডার, যেখানে কিনা জমিদারদের বিশাল বিশাল সিন্ধুক ছিল এবং যত সমস্ত প্রকার তহবিল, স্বর্ণ, অলংকার যেখানে রক্ষিত ছিল, সেখানের ভিতরে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সিন্ধুকের ধ্বংসাবশেষ। এখানে এই পরিবারের, রাজপরিবারের দামি স্বর্ণ, অলংকার, টাকা পয়সা, গহনা সব এখানে রাখতো। আমরা কয়েকটা রুম দেখতে পাচ্ছি শুধুমাত্র সিন্ধুক রাখার জন্য। 1, 2, 3, 4, 5টা রুম, 5টা কক্ষ দেখতে পাচ্ছি। এখানে সিন্ধুকের ভাঙা অংশ আমরা এখনও দেখতে পাচ্ছি। সিন্ধুকের ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। সেই লোহার বড় বড় সিন্ধুক এখনও দর্শনার্থীদের দেখানোর জন্য রাখা হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিন্ধুকের ভাঙা অংশ দেখতে পাচ্ছি। তারপরে এটা হচ্ছে খালি, তার মানে এখানকার সিন্ধুকটা সরানো হয়েছে। এখানে সিন্ধুক ছিল যেগুলো দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী বা প্রতাপশালী লোকজন এসে এগুলো বাহির করে নিয়ে গেছে জোর জবরদস্তি। কিন্তু অনেক দামি দামি জিনিস ছিলেন, অনেক স্বর্ণ অলংকার ছিল। বুঝতে পারছেন জমিদার বাড়ি, রাজার বাড়ি, মানে সব কিছু রাজার মতোই কাজ কারবার। তো এখানে সেই সমস্ত জিনিস ছিল যেগুলো আশেপাশের লোকজন লুট করে নিয়ে গেছে। যারা প্রজারা গোসল করত তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি সুন্দর শান বাঁধানো ঘাট, বিশাল দিঘি। এখানে গোসল করত সমস্ত প্রজারা। এখন সব ইতিহাস হয়ে পড়ে আছে। এটাই হচ্ছে সেই দিঘি। পাশে নতুন নতুন বাড়ি হয়েছে। প্রিয় দর্শক, আমরা প্রবেশ করতে যাচ্ছি মুক্তাগাছার সেই বিখ্যাত মন্ডার দোকানে, গোপালের মন্ডার দোকান। এখান থেকে আমরা মন্ডা নেব, খাবো এবং উপভোগ করব সেই মন্ডার টেস্ট। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আপনারা যারা ভ্রমণ বিলাসী তারা উপভোগ করতে পারেন মুক্তাগাছার সেই ঐতিহ্যবাহী মন্ডার টেস্ট। আল্লাহ হাফেজ।